বন্ধুরা, আজ আমরা দেখব প্রাচীন বিক্রমপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়। এটি 1889 সালে প্রতিষ্ঠিত। এরপর আমরা চলে যাব বেনাপোল স্থলবন্দর, যেটি ভারতের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। এরপর আমরা ঘুরব যশোর রোড। এটি শতবর্ষী প্রাচীন একটি রাস্তা। এই রাস্তায় শতবর্ষী প্রাচীন অসংখ্য বৃক্ষ চোখে পড়ে। একসময় আরও অনেক বৃক্ষাদি ছিল এই রাস্তায়, কিন্তু কালের বিবর্তনে সেই বৃক্ষ অনেকটা মরে গেছে এবং কাটা হয়ে গেছে। আমরা সেই ঐতিহাসিক যশোর রোড আজ ঘুরে দেখব। এরপর আমরা চলে যাব গদখালি ফুলের রাজ্যে, যেখানে বাংলাদেশের প্রথম ফুল চাষাবাদ হয়ে থাকে, এখনও হচ্ছে। আমরা গদখালি ঘুরে চলে যাব যশোর পুরনো রেল স্টেশন। এই রেল স্টেশনটিতে রাতে আমরা ঘুরে দেখব। পরে আমরা চুয়াডাঙ্গা চলে যাব দর্শনাতে। চুয়াডাঙ্গা সকালে খেজুর রস খাবো, সারাদিন জয়রামপুর ঘুরব। এরপর জয়রামপুরের নাম যে জমিদারের নাম অনুসারে সেই জমিদারের পরিত্যক্ত বসতবাড়ি ঘুরব। তারপর আমরা দর্শনা ত্যাগ করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, এটি বৃহত্তর বিক্রমপুরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1889 সালে প্রতিষ্ঠিত। সেই হিসেবে বিদ্যালয়ের বয়স 127 বছর অতিবাহিত হচ্ছে। ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এটি পুরনো ভবন। বৃহত্তর বিক্রমপুরের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি অন্যতম। বিদ্যালয়ের ইতিহাসের সন্ধানে প্রধান শিক্ষক শতবর্ষী স্মরণিকাটি আমার হাতে তুলে দিলেন। কিছু সময় পূর্বে আমরা দেখলাম। আমরা বেশ কিছু সময় বিদ্যালয়টি ঘুরে দেখলাম। বাংলাদেশে অনেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানেরই যে ঐতিহাসিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে, সংরক্ষিত নেই। ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ভবনটি ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও রয়েছে, যা আপনাদেরকে আমরা দেখার সুযোগ করে দিচ্ছি। হয়তোবা এই ভবনটিও একসময় ভেঙে ফেলা হবে। মূলত আজকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য, আমরা এখান থেকে যশোর বেনাপোলে চলে যাব ভাঙ্গা নতুন রেল স্টেশন থেকে। যেহেতু ভাঙ্গা স্কুলটি এর পূর্বে আমার আসার সুযোগ হলেও রাতে আসা হয়েছিল, দিনে আসা হয়নি। তাই এই পথ দিয়ে যেহেতু যশোর দর্শনা যাব, বেনাপোল যাব, তাই স্কুলটি দেখার উদ্দেশ্য নিয়ে আমি একটু আগে চলে আসলাম। ইউসুফ ভাই আমার এই যাত্রায় সফরসঙ্গী, উনি কিছু সময়ের মধ্যেই চলে আসবেন। এই ফাঁকে আমি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় দেখে নিচ্ছি। এখন আছি আমি ভাঙ্গা নতুন রেল স্টেশন। এখান থেকে ঢাকাগামী ট্রেনে চড়ে আমরা চলে যাব বেনাপোল। জংশনে আছি, আমাদের ট্রেন 11:50-এ ট্রেনের অপেক্ষায় আছি। আমরা এখন বেনাপোল যাব দুই ভাই। ইনশাল্লাহ আল্লাহ যদি সহি সালামতে নেয় আমরা 3টার দিকে বেনাপোল পৌঁছে যাব ইনশাল্লাহ। ভাঙ্গাতে দুটি রেল স্টেশন রয়েছে, একটি পুরনো, একটি নতুন। যারা নতুন এই রেল স্টেশন দিয়ে কোথাও যাতায়াত করবেন তারা বিভ্রান্ততে পড়ে যাবেন। আসলে আপনি কোনটি দিয়ে যাবেন, নতুন নাকি পুরানটি? তাই
আপনাকে অবশ্যই নতুন কোনটি এবং পুরান কোনটি তা চিহ্নিত করার ক্ষমতা থাকতে হবে, তবে আপনি দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, নচেত আপনি ভুল করার সম্ভাবনা থাকবে, যেটা এই যাত্রা আমারও হয়েছিল। তবে তা কাটিয়ে ওঠাতে সক্ষম হয়েছি অল্প সময়ের ভিতরেই। আমরা ভাঙ্গা নতুন রেল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে চড়ে বেনাপোল চলে যাচ্ছি। পথে এরকম অপরূপ সৌন্দর্য ট্রেন থেকে অবলোকন করতে করতে যাচ্ছি। কি অসাধারণ দৃশ্য, যে দৃশ্য আপনার বিষণ্ণতাকে দূর করে দিয়ে মনে এক ধরনের চাঞ্চল্যতা সৃষ্টি করে দিবে। আমরা এই পর্যায়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেহেতু যাচ্ছি, তা আপনাদেরকেও দেখাবো, সেই কারণে ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাবে। তবু আমরা আশা করি আপনারা ধৈর্য সহকারে এই সৌন্দর্য অবলোকন করবেন। ইউসুফ ভাই পাশে থাকা যাত্রীদের সাথে খোশ গল্পে মেতে উঠলেও আমার সেদিকে কোনো আগ্রহ নেই। আমি দেখছি সৃষ্টিকর্তার প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য আমাকে হাতছানি দেয়, আমাকে বারবার ইশারায় ডাকে। সেই সৌন্দর্য উপেক্ষা করার শক্তি বোধহয় আমার নেই, তাই আমি নিজেকে নিমজ্জিত রেখেছি এই সৌন্দর্য উপভোগ করার জন্যই। ভাবা যায় নীল আকাশ, তার নিচে সবুজের প্রকৃতি, মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী তার নিজ হাতে অঙ্কন করেছেন এই প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য আপনি যখন মনোযোগ সহকারে দেখবেন, তখন আপনার কাছে এক ধরনের অদ্ভুত এক শিল্পীর তুলিতে অঙ্কিত দৃশ্য মনে হবে, যে দৃশ্য সত্যি অভূতপূর্ব। কত সুন্দর হলুদ সবুজ সবুজ বৃক্ষলতাদি, আবার কখনো পানি, কখনো তাল গাছ, কত সুন্দর এই দৃশ্য। আপনি পদ্মা নদী পার হলেই কেবলমাত্র দেখতে পারবেন, যা বৃহত্তর ফরিদপুর, গোপালগঞ্জ, কাশিয়ানী অঞ্চলগুলোতে প্রচুর দেখা যায়। আমরা এই মুহূর্তে আছি যশোর রেল স্টেশনে। এখানে একটু বিরতি, তাই একটু ঘুরে দেখছি স্টেশনটি। এই পুরনো রেল ভবন, যেটি ইংরেজ সময়কালে প্রতিষ্ঠিত। আমরা যাত্রাপথে যশোর রেল স্টেশনে নেমে এখানকার অবস্থান একটু পরিষ্কার করছি বোঝার জন্য। ইউসুফ ভাই আবার উঠে যাচ্ছে, উনি বলছে যে এখন আমাদের যেতে হবে ট্রেনে, কারণ এর ভিতরে ট্রেন ছেড়ে দিবে। আমরা বেনাপোল চলে এসেছি, এখান থেকে আমরা বর্ডারে চলে যাব। বর্ডার একটু বেশ দূর, এর ফাঁকে আমরা দেখে নিচ্ছি ইঞ্জিন কীভাবে ঘোরায়। এটি নতুন একটি অভিজ্ঞতা। ইউসুফ ভাই বললেন যেহেতু হাতে সময় আছে, তো আমরা একটু ঘুরে দেখে নিই কীভাবে ইঞ্জিন পরিবর্তন করে। প্ল্যাটফর্ম থেকে মূল বগিটি চলে আসছে লাইন পরিবর্তনের জন্য, আমরা সেটাই দেখছি। ট্রেন ভ্রমণে অভিজ্ঞতা থাকলেও ইঞ্জিন কিভাবে পরিবর্তন হয়
সেটা এর আগে দেখা হয়নি, আজ কাছ থেকে সেটি দেখব। এই ঝকঝক শব্দ একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করে। সত্যি এটি মনমুগ্ধকর একটি শব্দ। কি বল, ওই যে সামনে ওই যে কাটবো হানি এই নি কাটবো বুঝছেন। পুরনো রেলপথ, এক সময় এগুলা কাঠের ছিল, এগুলো শতবর্ষী টিকে। এটা হাতে বানানো, লাইন চেঞ্জ হাতে বানানো। প্রথম ছিল কাঠ, দ্বিতীয় ধাপের লোহা, তৃতীয়তে সিমেন্ট। এখন এই যে কাঠ, এই যে লোহা, এরপর আমরা সিমেন্ট দেখতে পাবো। বাহ, এদিকে লইব। এই বাবা এত রিস্ক লও কেন তুমি? আমাদের নতুন লাইনে সব ডিজিটাল, এটা ম্যানুয়াল, আর আমরা ডিজিটালে আছি। এই যে পাকা চলে আসলাম, আমরা কাঠ দেখলাম, তারপর লোহা দেখলাম, এই লেটেস্ট পাকা দেখলাম। পাকা, এই হলো পাকা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমরা। এই মটকি, আমাদের বিক্রমপুরে এক সময় প্রতিটি বাড়িতে এই মাইট থাকতো। যশোরে এই মাইটে পানি রাখা হয়, এখনো বিভিন্ন দোকানে দেখা যায়। এতে পানিটা ঠান্ডা থাকে। যেহেতু ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, তাই এই মাঠ থেকে পানি খেয়ে নিলাম। এটি এক ধরনের ঐতিহ্য এই অঞ্চলের। ইসুফ ভাই বললেন তিনিও খাবেন, তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এবার আমাদের গন্তব্য বেনাপোল স্থলবন্দর। সে উদ্দেশ্যে আমরা একটি ভ্যানে চড়ে বসলাম। আমরা আসছি বেনাপোল বর্ডারে, অনেক বছর পর আসলাম বেনাপোল বর্ডার। এই যে শতবর্ষী গাছ, ওই যে বর্ডার দেখা যাচ্ছে, নীরব নিস্তব্ধ, লোকের কোনো আনাগোনা নেই। হ্যাঁ, এই যে আমাদের ইসুফ ভাই যাচ্ছে, নিস্তব্ধ পুরোপুরি। এই শতবর্ষী গাছ, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাগত জানাচ্ছে আমাদের। যদি ভিসা চালু থাকতো তাহলে লোকে লোকারণ্য থাকতো, মানুষের পথ চলা কষ্ট হয়ে যেত। কিন্তু যেহেতু ভিসা চালু নেই, তাই প্রচুর ফাঁকা মনে হচ্ছে জায়গাটিতে। বেনাপোল বর্ডারের রবীন্দ্র এবং নজরুল, উপরে বাংলাদেশের জাতীয় পতাকা। এই স্তম্ভটি জানান দেয় যে বেনাপোলে চলে এসেছি। এর পরেই রয়েছে পেট্রো বাংলা, যেটি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় পড়েছে।
ভাই কেমন লাগছে বর্ডার এসে? আসলে একদম ওরা আমাদের যাতে দিচ্ছে না, কিন্তু আমাদের সীমানা পর্যন্ত আমরা ঠিকই আসলাম। নিজের দেশে ভালো লাগতেছে। লোক বল নাই বললেই চলে। আপনাদের বিডিআর ভাই, উনি র্যাবে অনেকদিন ছিল আমাদের ভাই বলে, এই জন্য উনি আমাদেরকে সুযোগ করে দিল যে যান ভাই। যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে, পেট্রো বাংলা। বেনাপোল স্থলবন্দরটি সবচেয়ে ব্যস্ত একটি স্থলবন্দর। হাজার হাজার মানুষ, শত শত মানুষ এই বন্দর দিয়ে বিদেশে যাতায়াত করে। এরকম দৃশ্য খুব কম দেখা যায় এই বন্দরটিতে। করোনার সময় দেখা গিয়েছে, আর বর্তমান যেহেতু ভিসা প্রসেসিং বন্ধ, বর্তমান আমরা এরকম দৃশ্য দেখতে পেলাম। তবু দু একজন দেখা যাচ্ছে হাতে গোনা, যারা পূর্বের ভিসা রয়েছে তারা আসছেন এবং যাচ্ছেন। ওই যে ইটা আপনি ইটারে যে ছবি তুলো, যে যান 0 কিলোমিটার যান, ওখানে চলে যান। এমনি লাইসেন পুরোটা আসছে কলকাতা এখান থেকে 88 কিলোমিটার। ঠিক আছে, সবাই ভালো থাকুন। দাঁড়ান। বেনাপোল গেট, এটি পৌরসভা থেকে নির্মিত হয়েছে। আমরা সে গেট দিয়ে যাচ্ছি। এটা অনেকটি আমেরিকান হোয়াইট হাউস। আপনার অপেক্ষায় বাংলাদেশ, বিশ্বাসে বাংলাদেশ। চমৎকার ছিল। এই রোডে কিছু এবারে আমাদের যাত্রা যশোর রোড। আমরা জিকরগাছায় যাচ্ছি এই রাস্তাটি দেখার জন্যই মূলত এই বেনাপোলে আসা। গাছ দেখার জন্য। যখন এই রাস্তা ধরে আমরা ভারতে যেতাম, অনেক পুরনো তখন দেখছেন, রাস্তার দুই পাশে যে শতবর্ষী গাছগুলো রয়েছে, অসংখ্য গাছ ছিল। সেগুলো দেখে একটা অদ্ভুত শিহরণ জাগ্রত হতো। কি সৌন্দর্য! রাস্তার দুপাশে শতবর্ষী গাছ, আর তার মাঝখান দিয়ে সাই সাই করে গাড়িগুলো ছুটে চলছে, ব্যস্ততা। এরকম দৃশ্য দেখে দেখে এক ধরনের আগ্রহ তৈরি হতো। যখন এই শতবর্ষী গাছগুলো কাটা নিয়ে একটা তীব্র আন্দোলন তৈরি হলো, তখন আমিও সেই আন্দোলনকারীদের পক্ষে ছিলাম। কেন এই শতবর্ষী গাছগুলো কাটবে? এই বিপক্ষে সামাজিক মাধ্যমগুলোতে আমিও লেখালেখি করেছি। আজ সেই শতবর্ষী গাছগুলো কাছাকাছি দেখার উদ্দেশ্য নিয়ে ভ্যানে চড়ে বসলাম। যখন মনে চাবে থেমে গাছগুলো স্পর্শ করব, দেখব, আবার যাব। সে উদ্দেশ্য নিয়েই আমাদের এই ভ্যান যাত্রা। যশোর থেকে বেনাপোল, পেট্টোপোল, বনগাঁ, হাবড়া, বারাসাত পার হয়ে কলকাতা শ্যামবাজার পর্যন্ত এ রাস্তার বিস্তৃতি। এর দূরত্ব 125 কিলোমিটার। বাংলাদেশ অংশটুকু যশোর বেনাপোল সড়ক নামে পরিচিত হলেও পেট্টাপোল সীমান্ত থেকে একবারে কলকাতা বিমানবন্দর ছাড়িয়ে নাগের বাজার হয়ে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই সড়ককে যশোর রোড নামে সবাই চেনে। এই বিস্তৃত যশোর রোডের 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকিটা পশ্চিমবঙ্গে। মুক্তিযুদ্ধের সময় যশোর রোডের আশেপাশে চাঁদপাড়া, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, মসলন্দপুর, হাবড়া, বারুইপুর, গাইঘাটা আর অশোকনগরে বাংলাদেশিদের ঠাঁই হয়েছিল সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা শরণার্থী শিবিরে। তাই এই রোডটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়েছে গৌরবোজ্জ্বল এক ইতিহাস। এই যশোর রোড নিয়ে মার্কিন কবি এলেন গ্রিন্সবার্গ এই যশোর রোড দেখে 71 সালে লিখেছিলেন কবিতা সেপ্টেম্বর
অন যশোর রোড। 1845 সালে এই যশোর রোডের নির্মাণ কাজ সম্পন্ন হয়। যশোর শহরের বকচরের জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার। কলকাতা সহ বিভিন্ন স্থানে তার ব্যবসা বাণিজ্য ছিল। নৌকার মাঝিদের অসহযোগিতার কারণে একবার জমিদারের মা গঙ্গা স্নানে যেতে না পারায় নিজেকে অপমানিত বোধ করে ঘরের দরজা বন্ধ করে অনশনে বসেন। এতে পুত্র কালীপ্রসাদ পোদ্দার খুব উদ্বিগ্ন হলেন মার এমন আচরণে এবং দরজা খোলার অনুরোধ জানালে মা শর্ত দেন গঙ্গা স্নানের জন্য যশোর থেকে চাকদা পর্যন্ত সড়ক নির্মাণ করে দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন। পুত্র কালীপ্রসাদ পোদ্দার মায়ের দাবি মেনে রাস্তা নির্মাণ করেন। ফলে এই রাস্তাকে অনেকেই কালীবাবুর সড়ক বলেও অভিহিত করেন। ভারতের তৎকালীন গভর্নর অকল্যান্ড এই সড়ক নির্মাণে সহযোগিতা করেন কালীপ্রসাদ পোদ্দারকে। আর তখন এই সড়কের পাশে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে প্রচুর সৃষ্টি গাছ লাগানো হয়, যে গাছে আজ শতবর্ষী গাছ হিসেবে আমাদের চোখে পড়ে যশোর রোড জুড়ে। আমরা রাস্তার দুপাশে অসংখ্য সেই গাছগুলো দেখছি, যেগুলোর ভগ্নাবশেষ বা ভগ্নদশা আমাদের চোখে ভেসে আসছে। বৃক্ষগুলো অনেক পুরনো হওয়ায় এবং সঠিক পরিচর্যার অভাবে আজকে কি রুক্ষ ভাব দেখা যাচ্ছে তার ভিতর। কোথাও ডালপালাগুলো কেটে ফেলা হয়েছে, কোথাও গাছগুলো মরে যাচ্ছে, কোথাও গাছগুলোকে ইচ্ছাকৃতভাবেই ধ্বংস করার জন্য পায়তারা করছে একটি পক্ষ। যদি গাছগুলোকে পশ্চিমবঙ্গের মতো রক্ষণাবেক্ষণ করা হতো, যদি গাছগুলোকে রক্ষা করে রাস্তার প্রসার ঘটানো হতো, তাহলে গাছগুলোর আজকে এই রূপ আমাদের দেখতে হতো না। আমাদের বিশ্বাস, শতবর্ষের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকার অবশ্যই এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবেন। পরিবেশবিদরা এই গাছগুলোকে রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। যে একটি বৃক্ষের যেটি ডাল কেটে ফেলা হয়েছে, এরকম অসংখ্য গাছের নিধন আমরা দেখব। এই যে গাছ আমার ডান পাশে যে গাছটি, বাম পাশে গাছটি কেটে ফেলা হয়েছে, এই কাটা গাছগুলো এমন অবস্থায় রাখা হয়েছে যাতে এগুলো নিজে থেকে মরে যায়। যশোর রোডে এখন যে গাছের সংখ্যা তার থেকে দ্বিগুণ গাছ একটা সময় ছিল, কিন্তু সে গাছগুলো নানা কুচক্রী মহলের কারণে ধ্বংস হচ্ছে এবং এক সময় এই সবগুলো গাছই বিনষ্ট হয়ে যাবে। আমরা একটু থেমে সেই শতবর্ষী গাছ স্পর্শ করার চেষ্টা করলাম, যে গাছগুলো কালীপ্রসাদ পোদ্দার শত বছর পূর্বে এই রাস্তাটি চলাচল করার ক্ষেত্রে মানুষ যাতে রোদের কষ্ট পোহাতে না হয় সে কারণে রোপণ করেছিলেন। অথচ সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে বা কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে বা কী কারণে কাটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে দেখব সেখানে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই ভ্যান চালক উনি আমাদেরকে এই যশোর রোডটি ভ্যান চালিয়ে দেখার সুযোগ করে দিচ্ছেন, মাঝে মাঝে থামিয়ে আমাদের আবদার পূরণ করছেন। অল্প কিছু সময়ের ভিতরেই
আমরা জিকরগাছা চলে আসব। এখানেই আমরা গদখালিতে প্রবেশ করব। এই পাশগুলোতে অসংখ্য গাছ ছিল একটা সময়, এখন প্রচুর ফাঁকা মনে হচ্ছে, যে গাছগুলো কাটা হয়ে গেছে। আন্দোলন হয়েছিল দেখছেন আমরা কাকায় আন্দোলন করে করবো কি রাস্তার প্রয়োজন তো কাটতে হবে রে ভাই। গাছ মরে রয়েছে, ডাইল ভাঙিয়া মাথার উপরে পড়ে ঝড়ের দিনে পাতল্লা দিনে, তখন আপনার না কাটলি তো রাস্তা চল না। ড্রাগন ড্রাগন হাতের বাইরে ড্রাগন বাগান, গোলাপ বাগান, রজনীগন্ধা বাগান। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। জর্জ হ্যারিসন গেছিল না এটা? হ্যাঁ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। যশোর রোডের আজ থেকে 50 বছর আগের যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, এই শতবর্ষী গাছগুলোর কারণে ধীরে ধীরে সে সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, যখন আজ থেকে 50 বছর পর নতুন প্রজন্ম এই রাস্তা দিয়ে আসবে, তারা কিন্তু এই গাছগুলো আর দেখার সৌভাগ্য তাদের হবে না। তাই এই গাছগুলো আমরা আগামী দিনের ঐতিহ্য হিসেবে একটু ভিডিও করে রাখলাম, যাতে আগ্রহী কেউ দেখার ইচ্ছে হয় যাদের, তারা দেখতে পাবেন। আর্কাইভস হিসেবে এগুলো থেকে যাবে। হয়তো আজ থেকে 10 বছর আগে যদি আমরা এই ডকুমেন্টারিটি করার সুযোগ পেতাম, তাহলে আরও সমৃদ্ধ হতো এই ডকুমেন্টারিটি, কারণ তখন রাস্তার দুপাশে আরও প্রচুর গাছ ছিল। আমরা গদখালি ফুলের রাজ্যে চলে এসেছি। ডান পাশে আমরা ঢুকে যাব জিকরগাছার এই পথটি ধরে। এবার আমাদের গন্তব্য ফুলের রাজধানী গদখালি। গদখালি ফুলের রাজ্যে আমাদের পদার্পণ। আমরা তো মজা করলাম যে আমরা কি হয় বুঝছেন, যে রাত আছে স্যার কেটে দিতেছে, কেটে ফিরে প্রচুর মানুষের ভিড়, ভ্যানগুলো তো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক হেঁটে আসছেন রাস্তা ধরে। ইসুফ ভাই একটি গোলাপ বাগানে নেমে পড়লেন, যদিও গোলাপ এই মুহূর্তে চোখে পড়ছে না, তবে গোলাপের কুলি দেখা যাচ্ছে। আমরা এই কলির বাগানেই ফুল দেখার স্বাদ মেটাচ্ছি। ইসুফ ভাই ছবি তুলছেন। এখানে গোলাপের কলি ফোটার সাথে সাথেই সেগুলো কেটে বিক্রি করে দেওয়া হয়, তাই ফুটন্ত গোলাপ আমাদের চোখে পড়ল না। এই কলিগুলোই আজকালকের ভিতর ফুটে যাবে, আমরা সেটা দেখলাম। এটি আরেক ধরনের ফুলের বাগান। এটি রজনীগন্ধা স্টিক বাগান, যদিও রজনীগন্ধা ফুলগুলো এখন আর নেই।
বাংলাদেশের ভিতরে প্রথম বাণিজ্যিকভাবে এই গদখালিতেই ফুলের চাষাবাদ শুরু হয়। কি চমৎকার সেই প্রাকৃতিক সৌন্দর্য। এনে কালারগুলি 3-4 পদের কালারের ক্ষেত আছে। দেখেন গাছ ভাঙেন না আপনি। সুন্দর দেখুন, এই যে একটা নেট। মাল শেষ আছে না? বললাম খোলা জমে গেছে কোন লেভেলে। ভাই বিক্রমপুর আইছি ভাই, বিক্রমপুর থেকে। আপনার ক্ষতি যাতে না হয় আমরা সেটা দেখবো ভাই, এটা তো আপনার ব্যবসা। কি সুন্দর ফুলের চাষাবাদ, গাঁদা ফুল ফুটে আছে। এরকম জমিতে ফুলের চাষাবাদ সচক্ষে খুব কমই দেখা যায়। এটাই এই যে গ্রাডুলাক্স ফুল চাষ হচ্ছে গদখালি, বাণিজ্যিকভাবে এখানে ফুল চাষ হয়। দেখতাছি আমরা জমিতে সাধারণত সবজি, ফল, অন্যান্য উপকরণের চাষাবাদ দেখি, কিন্তু ফুলের চাষাবাদ যা সত্যি অদ্ভুত। এই চাষাবাদে দেখা যাবে গদখালিতে। আর এটি দেখার জন্য আপনাকে অবশ্যই ফুলের রাজধানী জিকরগাছা গদখালিতে আসতেই হবে। এই জমিটিতে আমরা ফুটন্ত গোলাপ দেখতে পাচ্ছি। তা খুব বেশি নয়, দেখেন খুব অল্প, কারণ প্রতিটা জমি থেকেই প্রতিদিন গোলাপ ফোটার সাথে সাথেই তা বিক্রি করে ফেলা হয়। তাই জমিতে ফুটন্ত গোলাপ দেখা খুব দায়। এই যে ফুলের কলি, এই যে গোলাপ ফুটে আছে, তবে সাইজ কিন্তু খুব বড় না। তার মানে বোঝা যাচ্ছে এটা আজকে হয়তো ঘন্টা 2 বা সকালে বা ঘন্টা 5 পূর্বে এই ফুলটি ফুটেছে। কারণ একটি ফুল আকৃতির গোলাপ আকারে বেশ বড় হয়ে থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। এই মূলত যশোর জেলা জিকরগাছা থানা উপজেলা আমরা ফুল চাষ করি। এই জায়গায় মূলত গাঁদা, গোলাপ, গ্যালোডিলাস, রজনীগন্ধা সব ফুল চাষ হয়। এই ফুলটা আমরা গদখালি বাজার ভোর পাইকারি বাজার আমরা তুলে যাতে ফুলটা সারা বাগানে সাপ্লাই হয়। বিগত 30 বছর ধরে উপরে ফুলটা চাষ করা হচ্ছে আমাদের। গোলাপ চাষটা হয়েছে একবার লাগালেই 10-15 বছর পর্যন্ত রাখা যায়। আর গাঁদা ফুলটা হচ্ছে একবার লাগালে 6 মাসের আবাদ। গ্যালোডিলাস হয়েছে 6 মাসের আবাদ। অন্যান্য ফুল হয়েছে 5-6 মাসের আবাদ। আর জারবারা হয়েছে দীর্ঘমেয়াদী আবাদ। এই জন্য আমরা সব রকম ফুল এভাবে আমরা চাষ করি। ধন্যবাদ ভাই। আমরা গদখালি থেকে সন্ধ্যার মধ্যেই ফিরে আসলাম যশোরে। যশোর জেলা শহর ঘুরলাম। আমরা এখন আছি যশোর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা দর্শনা হোল্টের ট্রেনে চড়ে চলে যাব দর্শনা হোল্ট। সেখানে রাত থাকব, কারণ ভোরে জয়রামপুরে গিয়ে খেজুর রস খাবো। সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি জয়রামপুরে। এখন গাছ থেকে পেড়ে টাটকা খেজুর রস খাচ্ছি। বন্ধুরা, সেই আনন্দই আপনাদের সাথে এখন শেয়ার করব। গাছ থেকে পেড়ে খেজুর রস খাওয়া যে কতটুকু আনন্দদায়ক এবং তৃপ্তিকর, তা যারা খান তারাই কেবল সেটা উপলব্ধি করতে আমার থেকে পারেন। আমি ওই যে মাদ্রাসায় পড়ছি, এখানে আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। সকাল সকাল খেজুর রস খাচ্ছি। আহ, কি আনন্দ, কি তৃপ্তি।
এটা একটি অদ্ভুত আনন্দদায়ক। আর খেজুর রস খাওয়ার জন্য শত কষ্ট, শত আবার একটুখান। ক্লান্তি আসলে মুহূর্তে দূর হয়ে যেতে পারে, এই তো ঠিক আছে। বিশেষ করে এটা আমার জন্য। কারণ আমি চেষ্টা করেছি যেখানেই যাই খেজুর রস খাওয়ার জন্য অন্তত গাছ থেকে পেড়ে টাটকা খেজুর রস খাওয়া, এটা আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি বলা চলে। গ্রামীণ এমন সৌন্দর্য, পথ, মাঠ, তার পাশে খেজুর গাছের সারি, সত্যি আপনার ভিতরে একটা কাব্যিক মন জাগ্রত করবে। যে কাব্যিক মন আপনাকে গ্রামীণ পরিবেশের এক প্রেমিক হিসেবে আবির্ভূত করবে। যে প্রেম আপনাকে গ্রামকে ভালোবাসার জন্য একটা আগ্রহ তৈরি করবে। সে আগ্রহ নিয়ে এই গ্রামীণ পরিবেশে হেঁটে যাচ্ছি। আমার সাথে রয়েছে আরও দুটি বাচ্চা, যারা আমাকে গ্রামীণ এই পরিবেশকে ঘুরিয়ে দেখাচ্ছে। আছে জানি। হয়তো তোমার নাম কি? তোমার নাম কি? নাহিদ, মাহমুদ নাহিদ। জামিল। জামিল, কিসে পড়ো তুমি? নাহিদ। ক্লাস 5। আর তুমি? ক্লাস 4। বো, চলো আমরা চলে যাই এবার। এই তো খেজুরের সারি, ওই যে দেখা যায় একটা ভার। হ্যাঁ, খেজুর রস আহরণ করার এই ভারগুলো ধোয়া হচ্ছে, তা আমরা দেখছি। প্রাকৃতিক সৌন্দর্যময় এই পথগুলো চলতে চলতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলবেন এই প্রাকৃতিক রূপ সৌন্দর্যে। কখনো চলতি পথে আপনি বসে পড়বেন এর সৌন্দর্য অবলোকন করতে গিয়ে, আবার কখনো নিঃশ্বাস নেবেন ঘন ঘন এ রস জাল দেওয়ার গ্রাণ গ্রহণ করার ক্ষেত্রে, যা আপনি এই বৃহত্তর চুয়াডাঙ্গার দর্শনায় খুঁজে পাবেন প্রতিটি পথ প্রান্তে। যে সৌন্দর্য আপনাকে এইখানে আসতে বাধ্য করবে। আমরা পাটালি গুড় প্রস্তুতি দেখছি। জোলা গুড় থেকে পাটালি গুড় প্রস্তুত একটু কঠিন এবং জটিল, এখানে একটু পরিশ্রমও বেশি, কারণ দীর্ঘ সময় রসকে জাল দিয়ে তারপরেই পাটালি গুড় উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। যত বেশি জাল দিবেন পাটালি গুড়টি তত সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আমাদের জন্য 2 চুলায় পাটালি গুড় তৈরির জন্য রস জাল দেওয়া হচ্ছে। খুব কাছ থেকেই আমরা সেটা দেখছি। অনেকে বিশ্বাস করতে চান না যে বর্তমান এই ভেজালের যুগে আসলে কি সঠিক মানের পাটালি পাওয়া সম্ভব কিনা, নাকি এখানে চিনি মিশ্রিত হয়।
তাদের জন্য বলছি যে এখানে শতভাগ হালাল উপায়ে মানে সঠিক উপায়ে চিনি ছাড়া এই গুড়গুলো প্রস্তুত করা হয়ে থাকে। এখানে কোনো ভেজাল নেই। এটি মল্লিক বাড়ি। এই মল্লিক বাড়িতে প্রায় 4 পুরুষ ধরে তারা এই পাটালি গুড় বা গুড় তৈরির কাজে জড়িত। তারা সাধারণত ঝোলা গুড় তৈরি করেন, বিশেষ প্রয়োজনে তারা পাটালি প্রস্তুত করে দেন। আমরা শখের বসে এই পাটালি গুড় প্রস্তুত প্রণালীতে নিজেদেরকেও সম্পৃক্ত করি। ধোয়া আবার আপনি ডেকে আলা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার হাবিল হাবিল এই যে এটাকে বলে বীজ কাটা, বীজ কাটছে। এটি মূলত পাটালি বা আপনার দানাদার গুড়টাকে করার ক্ষেত্রে এই কাজটা দরকার। এই যে ওনারা প্রায় 3 পুরুষই এই কাজের সাথে জড়িত। ইসুফ ভাই গভীর মনোযোগ সহকারে দেখছে। উনি চিন্তা ভাবনা করছে বিক্রমপুরে এই কাজ করা যায় কিনা। এই যে এটা এরকম করেই ওই যে পাশে পাতা রয়েছে ওখানে ঢেলে দিবে, গুড়টা জমাট বেঁধে যাবে। ইসুফ ভাই নিজে গুড় প্রস্তুত প্রণালী দেখছেন, মাঝে মাঝে নিজে হাত লাগাচ্ছেন। হালকা তিনি নাকি গুড় তৈরি শিখবেন, এটি তার শখ। বিক্রমপুরেও খেজুর গাছ রোপণ করে তিনি গুড়ের ব্যবসা করতে চান। দেখা যাক ভবিষ্যৎ বলতে কি হয়। ওই ভাইয়ের ওই ভাইয়ের একটু নাড়তে দাও। চুলাটার কোনো অস্তিত্ব নেই। রস জাল দেওয়া শেষ, এখন গুড় জমাট বাঁধানো হবে পাটালি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরে এতটুক জিনিসেরই সব গুড়ের থেকে আমাদের কোনো ওইদিকে না বেশি ইয়ে হয়ে গিয়েছে। হ্যাপিটা বই দেখো বেশি চলে গিয়েছে। আর তুমি করে দেবো চকলেট করা সম্ভব না। তারপরও ফোনে যোগাযোগ করেন। হ্যাঁ করুন যে আজকে যে ভাই বসার জন্য ফিরে নিয়ে এসে দেবো। ওই পিটাই দাও ভাই দেবো না গ্রামে আমরা মিষ্টি লইতাম বেড়াইতে। কি মিষ্টি আনতাম বাইতে এলে মিষ্টি আমাকে এলাকা মিষ্টি খাই নেই মিষ্টি আমি। ভাই তো লাগছে কি খাচ্ছেন? সেই সেই খেজুরের রস, সেই ছোটবেলা আমাদের কাছেও কিন্তু রস হইতো। নিচে বসবেন না একটু পরে এই যে খেজুরের রস খাচ্ছি। হাড়ির থেকে ঢাইলে খান। এই যে ডালছি, এই যে হাড়ি, রাখলাম। মূলত ইসুফ ভাই বেনাপুল গেছিলাম, উনি কয়েন চুয়াডাঙ্গা আসবে। আসলাম, কইলাম খেজুর রস খাওয়াইতে গেলে। এই যে সেই খেজুর রস খাচ্ছি। ধন্যবাদ ইসুফ ভাই।
এটাকে বলে বীজ দেওয়া। ইসুফ ভাই কয় আমার অভিজ্ঞতা দরকার, নরম এই কারণে উনি নিজেই বীজ দিচ্ছে। আটু জাল লাগবো না। এই পাশে আমাদের চাচি রয়েছে, চাচি প্রায় 50 বছর ধরে এই যে এরকম কাজের সাথে জড়িত। টানে না একবারে লোড করে দাও অল্প কি আছে যে ফয়েল পেপার আছে এটা লক করে দাও। এবার ওই দুটো দিয়ে দাও হয়ে গেলে একটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ওই তো কান্না লাগবে গরম গুড় খাচ্ছি, ভাবি দিয়ে আপনার হেন না মনে হয় না আমার তোমার বইন বুঝছো না, তো দেন বইন মানে আলিছি তো। বোনের দেন, মোবাইল দেন বোনের কাছে। ও আরে অত ছবি আর উঠতে হবে না, ভাইরি করেন, ভাই অত ছবি উঠতে চাচ্ছে না এই যে আমারটা সহ তুলতে যেতে চাই। ও আপনার ভাই আসুন থাক উনি চাপা রেডি। হ্যাঁ চাতাল থেকে উঠে খাচ্ছি, ফার্স্ট ক্লাস। আপনার একটু নেবেন একজন? হ্যাঁ একটু দিয়ে না এই যে এই চাতাল থেকে চারটা খাচ্ছে এই গুড়টা, এটাই অন্যরকম একটা আলাদা স্বাদ। এই যে ওই ছোটকালে মা যখন দুধ জাল দিত, ওই দুধটা ডালার পর যখন একটা স্বর থাকতো, যেভাবে খাওয়া হতো, এটা এই যে ইসুফ ভাই ওইভাবেই খাচ্ছে, ওই স্বাদেই পাচ্ছে, ঠিক না ইসুফ ভাই? সেই স্বাদ। সেই স্বাদ। এই যে চুলার পার থেকে খাওয়া, এটা খাজুরের অন্যরকম। ডাগা দিয়ে তৈরি এটা, যাতে এইভাবে ঘষা বীজ তৈরি করে। সারি না কারণ আছে কম নেই। কেমন লাগছে? শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। খেজুর গাছের থেকে পানি বাইরে হয়, সেই পানির জাল দিয়ে দেন আজকে গুড়, নিজ হাতে গুড় বানাইয়া তৈরি করে নিলাম। মানে ভেজালের দেশে আসলের খবর। মানুষ এরকম নিয়ে গুড় প্রস্তুতি শেষ করার পর আমরা চলে আসলাম জয়বাবুর বাড়িতে। জয়বাবু জয়রামপুরের জমিদার ছিলেন, মূলত তার নাম অনুসারেই এই গ্রামের নাম জয়রামপুর। আমরা জয়বাবুর প্রাচীন এই বাড়িটি দেখছি, যদিও জয়বাবুরা এখন আর এ বাংলায় নেই, তারা 47-এ দেশভাগের সময় চলে গেছেন ওই বাংলায়। তাদের সেই পুরনো বাড়িটি এখনও রয়েছে। এই যে এই সেগুন কাঠ, শাল কাঠ, ভীম আরো 1 সপ্তাহ আগে ব্যবহার করতে, এরপরে এই যে আগেরই থাকবে না করবে। ভালো ঐতিহ্যবাহী বহন করতে বিল্ডিংটা। এই ঘরে একদিন মানুষ বাস করতে, আজকে হয়তো তারা কোথায় মাটির নিচে কোথায় চলে গেছে আল্লাহ আবার ভালো জানেন। আমরা জয়রামপুর জমিদার বাড়ি খ্যাত হিসাবে আমরা দেখতে এসেছি। আমরা এলাকার মানুষের থেকে তথ্য নিয়ে দেখব আসলে এটা কি জমিদার বাড়ি কিনা। আমরা জয়বাবুর পুরনো সেই ভবন দেখতে লাগলাম, নিচ থেকে উপরে দোতলায় উঠে পড়লাম। সেই পুরনো স্থাপনার ভঙ্গুর দশা ভীম কাঠের ভীম এখনো চোখে পড়ে, সেগুন তাদের কাঠের। সেই আভিজাত্যের কথা। ভেঙে পড়ে পড়তেছে এই সে অট্টালিকা, ওই যে চিলে কোঠা, ওই যে চিলে কোঠা দেখছেন উপরে চিলে কোঠা, সেই এখনো রয়ে গেছে। এই যেগুলোর ভিতরে কি করতে জানেন, বাতি রাখতো, বাতি রাখতো। বাতি আপনি তো অভিজ্ঞতা আছে ভাই। বাতি রাখার জায়গা, জায়গা ওই যে ওইটা আলমিরা, আলমিরা। ময়লা দেখি নামেন না না জয়বাবুর এই আভিজাত্যের স্বাক্ষর তার নির্মিত ভবন দেখে আমরা নিচে নেমে যাচ্ছি। বুঝছেন এই কাঠগুলো আছে না, তারা চেঞ্জ করছে পরে। কিনতে চাই একটা, কই পামু? রামপুরের জয়বাবুর অট্টালিকা দেখে আমরা ফিরে আসলাম
মল্লিক বাড়িতে স্টেশন পাড়ায়। এই স্টেশন পাড়ার মল্লিক বাড়ি থেকে প্রাকৃতিক সৌন্দর্যের দুপুরের এই চমৎকার দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে। সারাদিন ভ্রমণে একটা ক্লান্তিভাব চলে আসে শরীরে, তাই এই স্থানটিতে বসে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম আর পাখির কলরব ধ্বনি শুনছিলাম। ইউসুফ ভাই খুব ক্লান্ত, তাই এই দৃশ্য দেখতে দেখতে একসময় তার ভিতর ঘুম ঘুম ভাব চলে আসে। যেহেতু তিনি ক্লান্ত, তাই আমি তাকে আর ঘুম থেকে বিরত রাখার চেষ্টা করলাম না। আমি চুপচাপ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য নিজেকে এই প্রকৃতির খুব কাছে সঁপে দিলাম। ইউসুফ ভাই ঘুমাচ্ছেন আর আমি এই মল্লিক পরিবারের বয়োজ্যেষ্ঠ এই কাকুর গল্প শুনতে লাগলাম। তিনি তার যৌবন এবং পরিণত বয়সের নানা গল্প শোনাচ্ছেন আমাকে। মল্লিক বাড়ির সর্বকনিষ্ঠ দুই বাবুর সাথে তুমি তো একটা হায় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা ভাত চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই হাফের গুপুস খাই। আমি টুতে পড়ি, আমার নাম হ্যাপি। বিকেলে জয়রামপুর রেল স্টেশনে হাঁটতে বেরোলাম। হাঁটাপথে আমাদের পাশ দিয়ে চলে গেল এই ট্রেনটি। চমৎকার সেই দৃশ্য, মানে কোনো হুটহাট করে হঠাৎ করে ট্রেনটি চলে আসা আমাদের মাঝে, আমরা বিস্মিত হয়ে গেলাম। বেশ খানিকক্ষণ পথ আমরা হাঁটলাম এই রেলপথ ধরে। রাতে চমৎকার আড্ডা হলো, আরেকবার রস খেলাম। ইউসুফ ভাই তখন গভীর ঘুমে, আমার ঘুম আর আমি এলো কয় টাইপের হয় জানেন? জয়রামপুর স্টেশন পাড়ার এক প্রান্ত থেকে আরেক 12:30 একটা বাজে ঘুম ভেঙে যাবো গা। 1 ঘন্টা মোবাইল টিপুম, টিপা আবার ঘুমামু। আমরা যাচ্ছি রস খাওয়ার জন্য, পুরোপুরি অন্ধ দেখা যাচ্ছে। এই যে একেবারে ভালো। ভোর 4টা, আমরা জয়রামপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। আমাদের ট্রেনের অপেক্ষা, একটু পরে ট্রেন চলে আসবে। এই ট্রেনেই আমরা চলে যাব ঢাকা। যখন ভোরের আলো ফোটে তখন আমরা ফরিদপুর অতিক্রম করছি, তাই জানালার পাশে বসে ভোরের কুয়াশা ভরা সৌন্দর্য উপভোগ করছি, সাথে শীতের সকাল। যদিও জানালা দিয়ে হালকা ঠান্ডা আসছে, তবু সৌন্দর্য বলতে কথা। ঠান্ডার কারণে তো আর সৌন্দর্য মিস করা যায় না, তাই সে সৌন্দর্য উপভোগ করছি।
যতই সময় অতিক্রান্ত হচ্ছে ততই আমরা আমাদের গন্তব্যে কাছাকাছি চলে আসছি। হয়তো আর কিছু সময়ের মধ্যেই আমরা খানবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছাবো। আমি খানবাড়িতে নেমে গেলেও ইউসুফ ভাই নামবেন বেজগাঁও রেল স্টেশনে, সেখান থেকে উনি চলে যাবেন তার বাসায়। এই চমৎকার সময় যে কাটালাম, এই চমৎকার সময়ের বর্ণনা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যে রেল লাইন, বাংলাদেশের যে রেলপথ, এই রেলপথ ভ্রমণ সত্যি একটা আনন্দদায়ক। শামসুর রহমানের সে ট্রেন কবিতা পড়েছি শৈশবে। জগ 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 ট্রেন চলছে, রাত দুপুরে ওই ট্রেন চলছে, ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। সেই কবিতা পড়তে পড়তেই আমাদের শৈশবের মনে ট্রেন সম্পর্কে যে একটা ধারণা জন্মেছিল তার পরিপূর্ণতা পাচ্ছে এই পরিণত বয়সে এসে। এই সময়ে এসে আমরা যে কত ট্রেনে চড়লাম তা সত্যি বলার অপেক্ষা রাখে না। আমরা পার হচ্ছি শিবচর রেল স্টেশন। আমি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এক সময় মাথা বের করে দিলাম বগির বাইরে। যদিও একটি রিক্সের কাজ এটি, তবু মানুষের শখ, মানুষের সৌন্দর্য উপভোগ করার বিষয়গুলোকে এই রিস্ক নামক বিষয়টাতে আবদ্ধ রাখা যায় না। তাই সেই সৌন্দর্য উপভোগ করতে রিস্ক কথাটা জেনেও নিজের মাথা বের করে দিলাম বাহিরে। আসলে সৃষ্টিকর্তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার সৃষ্টির ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে। আপনি এই প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখবেন ততই সৃষ্টিকর্তার প্রতি আপনি মুগ্ধতা আপনার ছড়িয়ে যাবে, বিশ্বাস আরও বেড়ে যাবে তার প্রতি। আমরা উঠছি পদ্মা সেতুতে, পদ্মা সেতুর পিলার। আর কিছু সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব সেই খানবাড়ি রেল স্টেশন মাওয়া পয়েন্টে। আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে সেই গানটির কথা, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে চমৎকার সেই গানের কথা আমাদের এই পর্যায়ে এসে মিলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই পথটা যদি আরও কিছু সময় থাকতো তারা আরও ভালো লাগতো। তো সবাই ভালো থাকুন, আজ এখানে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।